সঙ্গে 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 রুপার্টের ঘরে ঢুকলো একজন আর্দালি। জানালো উজান বেয়ে আসছে একটা স্টিমবোট, শীঘ্রই আবু সিম্বেলের ঘাটে ভিড়বে ওটা। বাকি তার কথাই ঠিক হলো দেখা যাচ্ছে, আপন মনে মন্তব্য করলো রুপার্ট। কান বটে মহিলার। আসওয়ান থেকে আসা সরকারি নৌযান ওঠা। রুপার্টের মতোই এক কর্নেলের অধীনে এক ট্রুপ ইজিপশিয়ান সৈন্য এসেছে বোটে। রুপার্টের মিলিটারি ডিসপাস আর ব্যক্তিগত কিছু চিঠি নিয়ে এসেছে কর্নেল। এর মধ্যে একটা ওর মায়ের লেখা। উদ্গ্রীব হয়ে হাতে নিল সেটা রুপার্ট। তবে তখনই খুলল না ওটা। আগে রাজনীতিতে বিশ্বাসী ও, সেজন্য ডিসপাসটাই উন্মুক্ত করলো আগে। হুকুম হয়েছে, আজই কায়রোর উদ্দেশ্যে রওনা হতে হবে ওকে। সরকারি কাজে ওয়াদি হালফা জেলার কজন সর্দারকে নিয়ে কাজ করছে ওর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন প্রয়োজন রুপার্টের পরামর্শ। আর যে অফিসার এখন আবু সিম্বেলে নেমেছে সেই বুঝে নেবে এখানকার দায়িত্ব। ভোরেই ফিরতি পথে রওনা হলো বোট। তাই রাতের মধ্যে নতুন অফিসারটিকে এখানকার রাজনৈতিক ও সামরিক অবস্থা সম্বন্ধে অবহিত করল রুপার্ট। তাতেই রাত শেষ হয়ে এলো প্রায়। কাজ শেষে অল্প সময়ের মধ্যে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল ও। তারপর যখন স্টিমারে চাপলো ততক্ষণে ভোর 4টে বেজে গেছে। কেবিনে ঢুকেই মায়ের চিঠি নিয়ে বসলো রুপার্ট। কম্পিত হাতে পেন্সিল দিয়ে লেখা, প্রিয় পুত্র, টস্কি যুদ্ধে তোমার কোনো ক্ষতি না হওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ আমি। তোমাদের বিজয়ের সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নাকি তোমার উপর খুব খুশি। 5 সপ্তাহ আগের কথা এটা। এর মধ্যে আর কোনো চিঠি লিখতে পারিনি তোমাকে। মারাত্মক অসুস্থ হয়ে সংজ্ঞাহীন অবস্থায় কাটিয়েছি সময়টা। এক রাতে শুতে যাওয়ার আগে বাইবেল পড়ছি। হঠাৎ কেমন যেন লেগে উঠল আমার। এরপর আর কিছু বলতে পারবো না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সংজ্ঞা ফেরে পুরো 2 দিন পর। সচেতন হওয়ার পর ডাক্তাররা জানালো স্ট্রোক হয়েছিল আমার। কি ধরনের স্ট্রোক তার জিজ্ঞেস করিনি। আরো কদিন বাদে একটু শক্তি ফিরে পেলে জানতে পারি জ্ঞানহীন সময়টায় নাকি মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল আমার অবস্থা। যদিও ডাক্তাররা বলেছে সব ধরনের বিপদ কাটিয়ে উঠেছি আমি, তবে এটাও বলেছে যে স্ট্রোকটা ছিল আমার জন্য একটা সংকেত। ডাক্তার কি বোঝাতে চেয়েছে নিশ্চয়তা বলার অপেক্ষা রাখে না। জানো তুমি, রুপার্ট, মরতে ভয় পাই না আমি। সেটা যদি শান্তির সঙ্গে আসে তাহলে তো আরও নয়। কিন্তু এমনকি ভাবতেও চাই না যে তোমায় না দেখে মরতে হবে আমাকে। সেজন্য বলছি, কেরিয়ারে মারাত্মক কোনো ক্ষতি না হলে যত দ্রুত সম্ভব চলে এসো ইংল্যান্ডে। 11 বছর হয় দেশ ছেড়েছ তুমি। এতগুলো বছর কেবলই স্বপ্নে দেখেছি তোমার মুখটা। এবার দেখতে চাই সামনাসামনি। স্ট্রোকে পুরো অবশ আমার বাম দিকটা। সেজন্য লিখতে পারি না বেশিক্ষণ। এমন অসহায় অবস্থায় পড়িনি। আর এমনকি ডান হাতেও পেন্সিল ধরে রাখা কষ্টকর আমার জন্য। কিন্তু চিঠিতে অন্য কারো হাতের লেখা দেখলে চিন্তাগ্রস্ত হয়ে পড়বে ভেবে লিখলাম এতটুকু। বাকিটা লিখছে তোমার কাজিন এডিথ। আরেকটা খবর, এটা লিখতে তোমার বোন অস্বস্তি বোধ করতে পারে ভেবে আমি জানাচ্ছি। আরেকটা বড় দুর্ঘটনা ঘটেছে লর্ড ডেভানের পরিবারে। তুমি তো জানো, কেলেরা মারা যাওয়ার 10 মাস পরেই আবার বিয়ে করেছিল ডেভান। সেই ঘরে পুত্র সন্তান জন্মায় একটা। সময়ের আগে 7 মাসেই জন্মেছিল বাচ্চাটা। যথাসম্ভব চেষ্টা করেছে ডাক্তাররা। ইনকিউবেটরে রেখেও চিকিৎসা করা হয় শিশুটির। নবজাতকের চিকিৎসায় নতুন
সংযোজন এটা, কিন্তু কোনো কিছু দিয়েই করা যায়নি কিছু, বাঁচানো যায়নি পুচকেটাকে। জানি এসব খবরে তোমার আগ্রহ নেই তেমন, কিন্তু এক সময় লর্ডের সম্পত্তির উত্তরাধিকারী ছিলে তুমি, আবারও তাই হয়েছ। সেজন্যই জানিয়ে রাখলাম ব্যাপারটা। বেশ ভালো মানুষ দ্বিতীয় লেডি। যখন অসুস্থ ছিলাম দেখতে এসেছিল আমাকে, কিন্তু ধর্মকর্মের ব্যাপারে ভীষণ গোঁড়া মহিলা। ক্যালাভিনিস্ট, খ্রিস্ট ধর্মের প্রোটেস্ট্যান্ট মতবাদের অন্যতম ধারা হলো ক্যালাভিনিজম। এই মতবাদের অনুসারীদের বলা হয় ক্যালাভিনিস্ট। ষষ্ঠ শতকে ধারণাটি প্রচলন করেন খ্রিস্ট ধর্মীয় চিন্তাবিদ জন ক্যালভিন বলে দাবি করেন নিজেকে। বুঝে পাই না ডেভানের মতো নাস্তিক মানুষ এমন এক গোঁড়া ধার্মিককে বিয়ে করলো কি করে। বাচ্চা মারা গেছে মহিলার, কিন্তু মৃত্যুর আগে খ্রিস্ট ধর্মে দীক্ষা দেয়া হয়নি ছেলেকে। এই শোকে মৃত্যু শোকের চেয়েও বেশি, এই শোক মৃত্যু শোকের চেয়েও বেশি। লর্ড ডেভানকে প্রায়ই বলে লেডি। যতদিন না সে ঈশ্বরে বিশ্বাসহীন লাগাম ছাড়া জীবন পরিত্যাগ না করবে, একটা সন্তানও বাঁচবে না ততদিন। আরও বলে মারাত্মক ভুল করেছে সে লর্ডকে বিয়ে করে। ওর কোনো পাপের প্রায়শ্চিত্ত করতেই ওই ঘরে এনে ফেলেছে তাকে ঈশ্বর। প্রায়ই ঝগড়া হয় ওদের ধর্মকর্ম নিয়ে। একবার তো আমার কান পর্যন্ত এসে পৌঁছালো ওদের চেঁচামেচির শব্দ। মেজাজ হারিয়ে বলতে শুনে লর্ডকে, দুজনের একজন মরে গেলেই শান্তি পেত সে। লেডির উত্তর, কখনোই ক্লোরাল খাবে না ও। জানি এসব শুনতে ভালো লাগবে না তোমার, তাও জানিয়ে রাখা আর কি। যা কৌশব, সব কথার শেষ কথা, যত জলদি পারো চলে এসো। তোমার মা মেরি উলারাস। চিঠিটা মারাত্মক নাড়া দিল রুপার্টকে। দুনিয়ায় একমাত্র মাকেই ভালোবাসে ও। বুঝতে বাকি নেই ঘুরিয়ে পেঁচিয়ে তিনি আসলে বলতে চেয়েছেন সময় শেষ তার। সেই যে 11 বছর আগে জয়েন করেছে আর্মিতে, একদিনও ছুটি নেয়নি রুপার্ট। কোনো না কোনো কাজ বা উন্নতির সুযোগ চলেই এসেছে সামনে। এখন বুঝতে পারছে মারাত্মক ভুল হয়ে গেছে কাজটা। এবার ছুটি চাইবে ও। পেলে ভালো, না পেলে চাকরি ছেড়েই দেশে ফিরবে বলে ঠিক করলো। অপর চিঠিটা তুলে নিল এবারে। খামের উপর গোটা গোটা অক্ষরে ওর নাম আর মিলিটারি পদবি লিখেছে চাচাতো বোন এডিথ। বছরে কয়েকটা চিঠি পায় ওর কাছ থেকে। ঝরঝরে হরফের চিঠিটা দেখে মনে হচ্ছে লেখার আগে করা হয়েছিল খসড়া। নির্ভুল মার্জিত সুন্দর বক্তব্য এই ধারণার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। টস্কির যুদ্ধে রুপার্টের কোনো ক্ষতি না হওয়ায় অভিনন্দন জানিয়ে চিঠি শুরু করেছে মেয়েটা। লিখেছে, যুদ্ধের খবর পড়ার সময় আত্মা খাঁচা ছাড়া হয়ে যেত ওর। যুদ্ধ জয় করায় রুপার্টকে নিয়ে এখন আগের চেয়েও গর্বিত। এরপর রুপার্টের মায়ের প্রকৃত অবস্থা সম্বন্ধে লিখেছে মেয়েটা। তারপর সাধারণ কিছু খবর। এতে উঠে এসেছে দুজনেরই কাজিন ডিক লামারের কথা। ঘোড়দৌড়, জুয়া আর নানান অপকর্মে জড়িয়ে দেউলিয়া হয়ে গিয়েছিল ছেলেটা। উদ্ধার করতে এগিয়ে আসেন লর্ড ডেভান। পাওনাদারদের পাওনা তো মিটিয়ে দেনই, এমনকি নিজের প্রাইভেট সেক্রেটারি হিসেবেও নিয়োগ দেন ওকে। এদিকে ডেভান এস্টেট যে রাজ্যে, সেখানকার পার্লামেন্ট সদস্যকে পছন্দ নয় লর্ডের। সেজন্য পরিকল্পনা করেছেন তাকে সরিয়ে দেয়ার। ডিক লামারের মুখ যেহেতু অনর্গল চলতেই থাকে, ওকেই তাই ওই আসনে বসানোর চিন্তা করছেন লর্ড ডেভান। এদিকে সহ্য করার মতো নয় লর্ডের দাম্পত্য কলহ। কোথায় গিয়ে যে শেষ হবে এর ধারণাও করতে পারছে না এডিথ। দিনে দিনে বুড়িয়ে যাচ্ছেন লর্ড ডেভান। ক্রমেই হয়ে পড়ছেন দুর্বল থেকে দুর্বলতর। রুপার্টকে অনুরোধ করেছে এডিথ দ্রুত যেন ফিরে আসে ইংল্যান্ডে।
বেশি দেরি করলে মায়ের সঙ্গে দেখা নাও হতে পারে। এডিথ আর ডিকের কথা ভাবল রুপার্ট। শেষবার দেখেছিল ওদের 11 বছর আগে। তখন শয্যাশায়ী ও হাই চার্চের যাজক ছিলেন এডিথের বাবা মিস্টার বনিথরন। রোমে একটা মনাস্ট্রিতে যোগ দিয়ে মারা গেছেন ওখানেই। বাবা মারা যাওয়ার পর ডেভান পরিবারে চলে আসে এডিথ। লোকে বলে এডিথের মা অনুরাগের দৃষ্টিতে দেখতেন লর্ড ডেভানকে, যেটা সহ্যই করতে পারতেন না যাজক ভদ্রলোক। সেজন্য রোম যাওয়ার আগে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাদের। ওই মহিলাও অবশ্য মারা গেছেন অনেক দিন হয়। রুপার্টের পর বা ওর অনুপস্থিতিতে লর্ড ডেভানের সম্পদের উত্তরাধিকারী হবে ডিক লারমার। বাবা স্প্যানিশ, ওর মা উলারস পরিবারের মেয়ে। শুরুতে ডাক্তার হতে চেয়েছিল ডিক। 2 বছর পড়াশোনা করে ডাক্তারি নিয়ে। তারপরে মাথায় চাপে আইনবিদ হওয়ার খায়েশ। এখনও তাই নিয়ে রয়েছে, যদিও এ থেকে আয় রোজগার হয় না কিছুই। দেখতে ডিক সুদর্শন, দারুণ পটু কথাবার্তায়। বাপের দিক থেকে পাওয়া স্প্যানিশ রক্তের কারণে দারুণ কাঙ্ক্ষিত চরিত্র ছিল স্থানীয় নারী সমাজে। অভ্যস্ত হয়ে উঠেছিল লাগামহীন জীবনাচরণে। শিখে উঠেছিল কাজকর্ম। ওই সময়টা হাই স্কুলের ছাত্রী ছিল এডিথ। তখনই মারাত্মক সুন্দরী, হালকা পাতলা গড়ন, দীর্ঘাঙ্গিনী, গাঢ় নীল ডাগর চোখ, সরু নাক আর ভরাট ঠোঁটে সুন্দর হাসি। ডিকের আকর্ষণীয় বাঁকা চাতুর্য ও মোহন আচরণে একসময় আকৃষ্ট ও দুর্বল হয়ে পড়ে ওর প্রতি। কিন্তু বাস্তবতা বুঝিয়েছে ওকে সঠিক সিদ্ধান্ত হবে না ওই লোকের দিকে ঝুঁকে পড়া। সেজন্য সময় থাকতেই ওই মোহ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে মেয়েটা। এডিথের পাঠানো চিঠিপত্র থেকে জেনেছে এসব রুপার্ট লর্ড ডেভানের বিপুল সম্পদের প্রতি একদমই নির্মোহ ও করুণা বোধ করল। লর্ডের পাপেট হয়ে পার্লামেন্টে ডিকের বসার কথা শুনে। সোনার চামচ মুখে থাকলেও চামচটা যদি থাকে আরেকজনের নিয়ন্ত্রণে, তাহলে সেটা সোনার না তামার কিছুই যায় আসে না। তাছাড়া মিথ্যে সম্মান থাকলেই কি আর না থাকলেই কি, একটা বিষয়েই হিসেব মিলছে না। কেবল এডিথের মতো দারুণ সুন্দরী, আকর্ষণীয় আর গুণবতী একটা মেয়ে এখন পর্যন্ত কোনো জীবনসঙ্গী পেল না। কেমন করে হয়? অবশ্য সম্ভাব্য একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিয়েছে রুপার্ট। ডিকের সঙ্গে সম্পর্কের সুতো ছিঁড়ে যাওয়ার পর, যদি আদৌ কোনো সম্পর্ক হয়ে থাকে। সাবধান হয়েছে মেয়েটা। এমন কাউকে পায়নি হয়তো যে ওর প্রতি যত্নবান হবে। সবার থেকে এতদিন অনেক দূরে সরেছিল রুপার্ট। বলতে কি কারো সঙ্গেই দেখা করার ইচ্ছে ছিল না ওর। কিন্তু ইংল্যান্ডে ফিরল তো ওদের সঙ্গে মোলাকাত ওকে করতেই হবে। দেখা যাক কোন দিকে মোড় নেয় পরিস্থিতি। আগুনের গোলার মতো দিগন্তে মাথা জাগিয়েছে সূর্য। তীব্র রশ্মি সরাসরি গিয়ে পড়েছে আবু সিম্বেলের মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে থাকা সহস্রবর্ষী মূর্তির গায়ে। সদর দুয়ার পেরিয়ে প্রবেশ করেছে অজস্র স্তম্ভ ঘেরা স্থাপনার রহস্যময় গহীনে। ভাবছে রুপার্ট, আবার কখনো দেখা পাবে কিনা এসবের। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পাবে। কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল বুড়ি বাকিতার বাসস্থান। ইঞ্জিনের শব্দে ঘর থেকে বেরিয়ে এলো বাকিতা। ছুটে এসে দাঁড়ালো নদী তীরে। বিদায় রুপার্ট বে, বলতে লাগলো হাত নেড়ে। শিগগিরই দেখা হচ্ছে আমাদের। হাত নাড়ল রুপার্টও। অল্পক্ষণেই বাঘ ঘুরল স্টিমবোট। অদৃশ্য হলো বাকিতার বাড়ি। এতক্ষণে ঘুম পাচ্ছে ওর। ঢুকে পড়ল কেবিনে। শুয়েই হারিয়ে গেল ঘুমের সাগরে। 5 সেপ্টেম্বরের শেষ দিকে ইংল্যান্ডের মাটিতে পা রাখল রুপার্ট। ঘাটে জাহাজ ভিড়তে দেরি হয়ে গেছে অনেক। গত রাতেই দেখা যাচ্ছিল উইসান্টের আলো।
আশা ছিল 9টা নাগাদই ঘাটে ভিড়বে জাহাজ, কিন্তু কিসের কি, সমুদ্রগামী জাহাজ চলাচলের রুট থেকে সরতেই দিক দিগন্ত ঢেকে ফেলল কুয়াশার ঘন চাদর। ব্যাস, গতি কমিয়ে দেয় ক্যাপ্টেন। সম্মুখ গতিতে চলতে থাকে জলযানটা। প্রতি 2 মিনিট অন্তর অন্তর বাজতে থাকে সাইরেন। অন্যান্য জাহাজ থেকেও আসতে থাকে একই রকম আওয়াজ। সংঘর্ষ এড়াতে সব হয়ে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে ওরাও। প্লিমাথ বন্দরে যখন অবতরণ করল রুপার্ট, বিকাল 4টা বেজে গেছে ততক্ষণে। টাগবোটে করে যাত্রী নামানো এবং কাস্টমসের কাজ শেষ হতে হতে লেগে গেল আরও 2.5 ঘন্টা। বন্দর থেকে বেরিয়ে সেকেন্ড ক্লাস ট্রেনের টিকিট কাটল রুপার্ট। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল শুরু হয়েছে বৃষ্টি। এমনিতেই সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এলাকাটা, তার উপর বৃষ্টি যেন কৌশলিত করে দিচ্ছে শরতের আবহাওয়াকে। কাকভেজা গরুগুলো দাঁড়িয়ে রয়েছে খামার বাড়ির ফটকের পাশে। দ্রুত পায়ে ছাতা মাথায় বাড়ি ফিরছে কোনো নারী। আলো জ্বালাতে হবে ঘরে ফিরে। দেখা যাচ্ছে ধূসর পাথর গেথে তৈরি ফার্ম হাউস, সবই যেন পরিত্যক্ত। কেমন বিষণ্ণতার ছাপ সব কিছুতে। রুপার্টের মনে দাগ কেটে গেল দৃশ্যগুলো। ইংল্যান্ডে না ফিরলেই বোধহয় ভালো করত ও। সঙ্গে সঙ্গে মনে পড়ল মায়ের কথা। কি সংবাদ অপেক্ষা করছে কে জানে। মিশরে পৌঁছানো চিঠিগুলো কত পুরানো জানা নেই ওর। সেই যে আবু সিম্বেলের ঘাট ছিঁড়েছে, তারপর থেকে মায়ের আর কোনো খবরই পায়নি রুপার্ট। রওনা হওয়ার সময়ই একটা টেলিগ্রাফ পাঠিয়েছিল বাড়িতে, যদিও উত্তরের জন্য অপেক্ষা করার সময় ছিল না, কিন্তু আশা করেছিল অন্তত প্লিমাথে কোনো বার্তা থাকবে ওর জন্য। ছিল না। সে কারণেই মন ভরে আছে দুশ্চিন্তায়। অবশ্য পোর্ট সাইড থেকে রওনা হওয়ার সময় কোন জাহাজে আসছে জানিয়ে তার করেনি ও। বোকামি হয়ে গেছে। তবে কথাটা খেয়াল হওয়ায় আপাতত শান্ত রয়েছে মন। এক্সিটারে ট্রেন থামলে একটা পত্রিকা কিনল রুপার্ট। অনেক বছর পর ইংল্যান্ডের কোনো পত্রিকা উঠল ওর হাতে। পড়তে শুরু করতেই কোন দিক দিয়ে কেটে গেল সময় টেরই পেল না। এক সময় ট্রেন থামল প্যাডিংটন স্টেশনে। রাত প্রায় 11:30। কিন্তু ট্রেনে আসা লোকদের স্বাগত জানাতে বেশ কিছু মানুষ এখনো দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। ট্রেনের জানালায় স্বামীর মুখ দেখতে পেয়েই ছুটতে শুরু করলো এক তরুণী। বিমক্কা ধাক্কা খেল কুলিদের সঙ্গে। কুছ পরোয়া নেই তবু। পুরোপুরি থামা পর্যন্ত ট্রেনের সঙ্গে সঙ্গেই ছুটেই চলল তরুণীটি। মনে মনে বলল রুপার্ট লোকটির উদ্দেশ্যে, ভাগ্যবান হে তুমি। প্ল্যাটফর্মে নেমে দাঁড়ালো। দেখতে পেল ফার্স্ট ক্লাসের সামনে চলে গেছে সমস্ত কুস্তি মিনতি। 4-5 মিনিট ধৈর্য ধরে রইল রুপার্ট। তারপরে নজরে এলো আলখাল্লা পরা দীর্ঘাঙ্গিনী এক সুচিরি মেয়ের চেহারা। অধৈর্য হয়ে খুঁজছে কাউকে মেয়েটি। প্রথম শ্রেণীতে কাঙ্ক্ষিত মানুষটিকে না পেয়ে রুপার্টকে পেরিয়ে এগিয়ে গেল সেলুন কোচের দিকে। চিনতে পারল রুপার্ট। ডাক দিল মেয়েটিকে, তুমি নিশ্চয় এডিথ? অনেক বড় হয়ে গেছো তুমি। রুপার্টের দিকে তাকিয়ে স্বস্তির ছোট্ট শ্বাস ফেলল মেয়েটি। আহ, এই তো পেয়েছি। হ্যাঁ, এডিথ আমি, বলে আলতো করে ধরল রুপার্টের হাতটা। এডিথের কালো পোশাক আর কালো হ্যাট শঙ্কার দোলা দিয়ে গেল রুপার্টের মনে। কি অবস্থা এখন আম্মুর? দুশ্চিন্তা করো না, আশ্বস্ত করল এডিথ। আগের চাইতে ভালো অনেকটা, তবে এখানে আসার মতো সুস্থ হয়নি অতটা। উদ্বেগের মেঘ কাটল রুপার্টের চেহারা থেকে। এক পোর্টারের উদ্দেশ্যে হাঁক দিয়ে বলল এডিথকে, দাঁড়াও, ব্যাগগুলোর ব্যবস্থা করে নিই আগে। পোর্টার লোকটাই ক্যাব ঠিক করে দিয়ে লাগেজ আনতে চলে গেল ট্রেন থেকে। ট্রেনে কোথায় লুকিয়েছিলে বলো তো? অনুযোগ ঝরল এডিটের কণ্ঠ থেকে। এত বড় লম্বা চওড়া মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে খুঁজতে গলদঘর্ম হচ্ছিলাম আমি। ছিলাম তো ওখানেই। প্রায় 5 মিনিট দাঁড়িয়েছিলাম সেকেন্ড ক্লাসের সামনে।
তাই বলো। তাকাইনি ওদিকে, ভাবতেই পারিনি সেকেন্ড ক্লাসে উঠবে তুমি। ওই যে চলে এসেছে লাগেজ। লাগেজ বলতে টিনের একটা বাক্স, তাতে ওর পুরানো পদবি লেফটেন্যান্ট আর উলারস আর এ লেখা। বাক্সটার কথা মনে আছে আমার, বলল এডিথ। চলে আসার আগে সাদা রঙে ওতে নাম পদবি লিখে হলঘরে রেখেছিলে তুমি। বিদায় জানাতে গিয়েছিলাম রওনা হওয়ার আগে, কিন্তু দেরি করে ফেলি। ততক্ষণে বেরিয়ে গেছো তুমি বাড়ি ছেড়ে, তাই নাকি? হ্যাঁ। প্রশংসার দৃষ্টিতে রুপার্টকে দেখছে এডিথ। সহস্যে বলল, অনেক সুদর্শন হয়েছ তুমি। তুমিও। আলখেল্লায় আপাদমস্তক ঢাকা চেহারা দেখেই বুঝে ফেললে? মুখটা তো দেখতে পাচ্ছি, সেটাই বলে দিচ্ছে কতটা সুন্দর হয়েছ তুমি। রাঙা হয়ে উঠল এডিথের চেহারা। ভাবতেই পারিনি গভীর রাতে স্টেশনে আসবে কেউ আমাকে নিতে। ধন্যবাদ এডিথ। এবার কেমন কথা? অচল হয়ে না পড়লে রাত 3টাতেও নিতে আসতাম তোমাকে। তুমি দেশে ফেরায় খুবই খুশি, আমরা গর্বিত। কি যে বলো, একটু বেশিই হয়তো বেপরোয়া হয়ে গেছিলাম লড়াইয়ের ময়দানে। আমার চেয়েও মেধাবী অনেকে রয়েছে সার্ভিসে। যাক, বাদ দাও ওসব কথা। আচ্ছা, দিলাম বাদ। উলারাস পরিবারের বাকিদের মতো ঘোর দৌড় বা জুয়ার নেশায় দিনপাত দিনাপাত করেনি, এটাই তো গর্বের। তাতে তুমি লজ্জা পেলেও কিছু করার নেই আমার। মদ, জুয়া, ঘোড়দৌড় কেবলই ঝামেলা বাড়ায় ওসব। ঠিক বলেছ। ওভাবে বলায় কিছু মনে করনি নিশ্চয়? বাকপটু নয় তো আমি, আর বলতে কি, পত্রিকায় সবসময়ই মুখরোচক গল্প ছাপা হচ্ছে উলারসদের নিয়ে। দিকের কথাই ধরো, বোনের মতো বড় হয়েছি ওর সঙ্গে। ছেলেটার কীর্তিকলাপ নিয়েও পত্রিকাগুলোর বক্রোক্তি আর রঙ্গ রসিকতার অভাব নেই। সেখানে আমাদের কারো সম্বন্ধে ভালো কিছু লেখা হলে গর্বের বিষয় হয়ে দাঁড়ায় বই কি। পাশ দিয়ে চলে যাওয়া একটা ক্যাবের আলো সরাসরি এসে পড়ল এডিথের মুখে। মেয়েটির নীল চোখের গভীরতা স্পষ্ট বুঝতে পারল রুপার্ট। একসময় বাড়ির দরজায় পৌঁছে গেল ক্যাবটা। সোজা ভেতরে চলে যাও রুপার্ট, বলল এডিথ। অস্থির হয়ে আছেন তোমার আম্মু, ভাড়াটা মিটিয়ে আসছি আমি। এক মুহূর্ত দ্বিধা করল রুপার্ট, তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো ঘরের দিকে। হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় পেল ও আম্মুকে। রুপার্টকে দেখা মাত্রই খুশির আভা ফুটে উঠল তার দু চোখে। সামনে বাড়িয়ে দিলেন হাত দুটো, প্রাণ খুলে কৃতজ্ঞতা জানাচ্ছেন ঈশ্বরের কাছে। আনন্দ অশ্রু বাষ্পরুদ্ধ করে দিল কণ্ঠটা। মায়ের কোলে মাথা রেখে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ল রুপার্ট। ওভাবেই বসে রইল মুহূর্ত, তারপর মুখ তুলে বলল, ব্যাগেজের অবস্থা দেখতে নিচে যেতে হচ্ছে ওকে। গিয়ে দেখে এডিথ আর দুজন গৃহ পরিচারিকা গলদঘর্ম হচ্ছে বিশাল ওজনদার বাক্সটা তুলতে। আরে করো কি, ছাড়ো ছাড়ো। ডাকলে না কেন আমাকে? মাত্রই মায়ের কাছে গেছো, বলল এডিথ। তাই আর বিরক্ত করতে চাইনি। কিন্তু ভরেছোটা কি বলো তো? সীসা নাকি সারা জীবনের সমস্ত সঞ্চয় কয়েন বানিয়ে ভরে নিয়ে এসেছো ব্যাগে? না, পাথরের দুটো স্টিল, অনেকটা মুরালের মতো দেখতে পাথর খোদাই করে বানানো চিত্র সংবলিত ফলক, আর ব্রোঞ্জের একটা ওসাইরিসের মূর্তি রয়েছে ওতে। কাল কথা বলবো সব নিয়ে। বিদায় নিল পরিচারিকা দুজন। বিন্দুমাত্র আগ্রহ নেই ওদের কর্নেলের ব্যাগের ওজনদার বস্তু সম্বন্ধে। দেখো কাণ্ড, না বলে পারল না এডিথ। ভুবনে বেরোলে লোকের ব্যাগে থাকে কাপড় চোপড় ইত্যাদি, আর তুমি কিনা বইছো মিশরের প্রাচীন দেবদেবীর মূর্তি। আমার সবচেয়ে ভালো গ্লাভস দুটোর কি অবস্থা হয়েছে দেখো। চিন্তা করো না, আরেক জোড়া কিনে দেব তোমাকে। ওহ, গরম লেগে গেছে ব্যাগ টানাটানি করতে গিয়ে। বলতে বলতে কোলকটা খুলে ফেলল এডিথ। পাশেই লণ্ঠন জ্বলছে। সে আলোয় দেখতে পেল ওকে রুপার্ট। স্বীকার করতে বাধ্য হলো, অত্যন্ত সুন্দরী ওর ওই কাজিনটি। সোনা রঙা চুলের ফ্রেমে অসাধারণ লাগছে মুখটাকে। গভীর নীল চোখ, নিখুঁত নাকের মেয়েটির ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে যেন আলোক
আলোকচ্ছটা। ঠিক ওই মুহূর্তেই এডিথের প্রেমে পড়ে গেল রুপার্ট। তবে মিলিটারি ট্রেনিং আর এতদিনের অভ্যাস মিলে নির্বিকার রাখল চেহারাটা। যদিও বেইমানি ঠেকানো গেল না চোখ জোড়ায়। মুহূর্ত বজ্রহতের মতো পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইল দুজনে। তারপর সামলে নিয়ে বলল এডিথ, স্যুপ নিয়ে আসছে রাঁধুনি, ততক্ষণ মায়ের সঙ্গে কথা বলো তুমি। মাথা নেড়ে ঢুকে গেল রুপার্ট ভেতরে। দরজাটা বন্ধ হতেই ধপ করে বসে পড়ল এডিথ। বড় একটা টেনশন থেকে এইমাত্র মুক্তি পেয়েছে যেন। তারপরও দুশ্চিন্তা যায়নি যেন পুরোপুরি। একটু কেঁপে উঠল এডিথ। 6 সকাল সকাল ঘুম থেকে ওঠা ধাতে নেই এডিথদের। ওর দিন শুরু হয় 9:30টায়। অভ্যাস মতো আজও ওই সময় ঘুম ভেঙেছে ওর। ট্রেতে করে নাস্তা, খবরের কাগজ আর 3খানা চিঠি নিয়ে এসেছে চাকরানি। দুটো চিঠি হাতে নিয়েই ফেলে দিল এডিথ। ও দুটোর বক্তব্য জানা। হ্যাট বানিয়েছিল কদিন আগে, বিল দেওয়া হয়নি। শোর বকেয়া টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে মিলিনার। অন্য চিঠিটা দেখে চিনতে পারল লর্ড ডেভানের হাতের লেখা। খুলল এডিথ চিঠিটা। বক্তব্য সংক্ষিপ্ত। প্রিয় এডিথ, সকালের নাস্তার পর সম্ভব হলে চলে এসো, কথা আছে। 11:15 পর্যন্ত ঘরে থাকবো আমি। ইতি তোমার ডেভান। হায় হায় রে, সময়ই তো নেই। ঠোঁট কামড়ালো এডিথ। পোশাক বদলাতে হবে, ক্যাব ডাকতে হবে। আশা করি লর্ডই দিয়ে দেবে গাড়ি ভাড়া। কিন্তু কি বলতে চাইছেন তিনি? লর্ড ডেভানের বর্তমান বাসস্থানের নাম গ্লাসভেনর স্কোয়ার। পোর্টল্যান্ড প্লেস বিক্রি করে দিয়েছেন জলের দরে। কারণ হিসেবে যে কথাটি ছড়িয়েছে, নিছকই কুসংস্কার সেটা। স্ত্রীর অপঘাতে মৃত্যু। আরেকটা ব্যাপার হচ্ছে, দ্বিতীয় স্ত্রী কখনোই শুতো না সতীনের ঘরে। ঠিক 10:46 স্কোয়ারের গেটে পৌঁছালো এডিথ। বাটলার দরজা খুলে দিলে জিজ্ঞেস করলো, লর্ড আছেন ঘরে? উপরেই আছেন মিস বনিথ্রন। সন্ধিহান দৃষ্টিতে ঘড়ি দেখছিলেন খানিক আগে। বেশ, নিয়ে চলো উপরে। আমায় ডেকেছেন তিনি। ডাইনিং রুমের পেছনে বিশাল লাইব্রেরিতে পৌঁছে দিল ওকে খানসামা। জানালার পাশে চমৎকার কারুকার্য মণ্ডিত দামি একটা টেবিলে বসে আছেন লর্ড। ঠিক বসে নেই, সিলমোহর দিচ্ছেন চিঠিতে। ধীর পদক্ষেপে এগোলো এডিথ। ওকে দেখেই বলে উঠলেন লর্ড, আহ, একেবারে সময় মতো এসেছ। 8 মিনিট দেরি করলেই আর পেতে না আমাকে। বিচিত্র হাসি ফুটে উঠল লর্ডের ঠোঁটে। বেশিরভাগ সময়ই হাসিটা লেগে থাকে ওর মুখে, কিন্তু কখনোই চোখ পর্যন্ত পৌঁছায় না সে হাসি। ফলে যাকে উদ্দেশ্য করে হাসতেন, অস্বস্তিতে পড়ে যায় সে। ব্যাপারটা বেশ উপভোগ করেন লর্ড। অনেক পরিবর্তন এসেছে তার মধ্যে। বয়স 63 ছুঁই ছুঁই এখন, কিন্তু বয়সের তুলনায় আরও বেশি বয়স্ক মনে হয় তাকে। সুচালো দাড়ি সব পেকে সাদা। আরও গভীর হয়েছে চেহারার বলিরেখাগুলো। হ্রাস পেয়েছে আত্মবিশ্বাস। আগের মতো আর অটল থাকতে পারেন না নিজের সিদ্ধান্তে। মনে হয় ভুল হলো না তো কোথাও। চেয়ার ছেড়ে উঠে এসেছেন লর্ড। ছোট্ট করে সম্মানসূচক চুমো খেলেন এডিথের চিবুকে। ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, বলল মেয়েটা। হ্যাঁ, ভীষণ ক্লান্ত আমি। একেবারেই নির্ঘুম কেটেছে গত 3টা রাত। এক মুহূর্তের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। জানি না এর শেষ কোথায়। লর্ডের অবস্থা দেখে খারাপ লেগে উঠল এডিথের। উদ্বিগ্ন দৃষ্টি ফুটে উঠল চোখে। মুখ যখন খুলল, সহানুভূতি ঝরে পড়ল কণ্ঠে। খুব খারাপ লাগছে শুনে, তবে বেশি চিন্তা করো না অনিদ্রা নিয়ে। একটা সময় কেটে যাবে ওটা। কাটবে তো বটেই, কিন্তু ওষুধ খেয়ে কাটাতে হচ্ছে, এটাই সবচেয়ে অপছন্দ। কার্পেটের নকশার উপর আনমনে হাতার ডগা বোলাচ্ছে এডিথ। হ্যাঁ, ঘুমের ওষুধ বেশি খেলে ঘটতে পারে দুর্ঘটনা। আর চোখে তাকালো লর্ডের দিকে। হুম,
তবে অমন দুর্ঘটনা সবসময় অনাকাঙ্ক্ষিত নয়, বললেন লর্ড। জীবন তোমার কাছে কাম্য, এখনো উপভোগ্য, কিন্তু সবার কাছে তা নাও হতে পারে। কিন্তু জর্জ, এত এত সম্পদ তোমার, বিরাট একটা অবস্থানও রয়েছে সমাজে। এখনই ওসব আবোল তাবোল না ভাবলেও চলে না। বয়স তো কম হয়নি এডিট। ভালো করেই জানি সম্পদ আর সামাজিক মর্যাদার সুখ এনে দেওয়ার ক্ষমতা একেবারেই নেই। কে আমি? পয়সাওয়ালা এক পিয়ার, পার্লামেন্টের উচ্চকক্ষের আজীবন সদস্য, ব্যারন। আমি নামে চোখ উল্টে আমার নামে চোখ উল্টে তাকায় যাজক আর বয়স্ক মহিলারা। ভয়ও পায় আমাকে। কেন? কারণ ৮-১০ জন পিয়ারের মতোই তির্যক কটু কথা বলি। ব্যক্তিগত জীবন সম্বন্ধেও বেশি কিছু জানতে বাকি নেই লোকের। তুমিও জানো, এখন আর কিছুই আকর্ষণ করে না আমাকে। বড় অঙ্কের জুয়া বা ঘোড়দৌড় কিছুই না। রোমান সম্রাটের মতোই কোনো কিছুতে আর স্বাদ পাই না আমি। ঘরের কথা কি আর বলবো, দুধের আশায় নিয়ে আসা গরু গুতোই মারে কেবল, দুধ কিংবা বাছুর কোনোটাই দেয় না। লর্ডের শেষ কথাটায় হেসে ফেলল এডিথ। একটাই আশা ছিল আমার, পুত্র সন্তান পাবো একটা, বলে চলেছেন লর্ড। সম্পদ আর সামাজিক মর্যাদার যথোপযুক্ত ব্যবহার করবে সে। আমার মতো উড়নচণ্ডীর জীবন না কাটিয়ে ভালো ভালো কাজের মাধ্যমে নিজের নাম প্রতিষ্ঠিত করবে সমাজে, সম্মান বয়ে আনবে পরিবারের জন্য। কিন্তু কই? লর্ডের হতাশা বুঝতে পারে এডিথ। একটা সময় ছিল যখন মনে করতেন তিনি কিছুই অধরা নেই তার, কিন্তু বাস্তবতা ভিন্ন এখন। বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এক হিসেবে ব্যর্থই বলা চলে মানুষটাকে। কেউ কেউ বলবে এটাই নিয়তি, অনেকে আবার বলবে নিয়তি নয়, ঈশ্বরের লীলা। চিন্তাটা ভালো লাগলো না এডিথের। কথার মোড় ঘোরাতে প্রশ্ন করল, কেমন আছে তাবিথা? নামটা শুনেই বিকৃত হয়ে গেল লর্ডের চেহারা। এতক্ষণের অসহায়ত্ব বিদায় নিল চুটকির মতো। তাচ্ছিল্য আর বিস্তৃষার স্বরে বললেন, সুখেই আছেন মহান হাউস ফ্রাউ। সকালেই রান্নাঘরে অগ্নিশর্মা হয়েছিলেন তিনি। বাক্যবাণে বিধ্বস্ত করেছেন রাঁধুনি বেচারিকে। এখন নিজের ঘরে বসে মানুষের চূড়ান্ত গন্তব্য নিয়ে জার্মান এক লেখকের লেখা পুস্তক অধ্যয়ন করছেন। মাঝে মধ্যে আমার আধ্যাত্মিক উন্নয়নার্থে ওসব আজগবি বিষয়ে নসিহত করতে এ বান্দার উপরও চড়াও হন তিনি। হা, ওসব নিয়ে বলি কপচাতে ডাকিনি তোমাকে। রুপার্ট, উলারস ফিরেছে তাই না? হ্যাঁ। কেমন আছে ও? কেমন হয়েছে দেখতে? ভালো। লম্বা শক্তিশালী সুদর্শন বলা চলে, তবে কপাল আর চোখের কোণে এমনভাবে বলিরেখা পড়েছে যে মনে হয় কোনো রহস্য সমাধানের জন্য একাধারে চিন্তা করে চলেছে বছর 10 ধরে। খানিকটা ঘাটতি রয়েছে সৌজন্যবোধে, তবে সেটা সমাজ থেকে অনেক দিন দূরে থাকার ফলও হতে পারে। কথা বলে ধীরে সুস্থে। বাহ্যিক বিবরণ এটা, তবে ভালোই বলেছ। ভেতরটা কেমন সেটা বলো। কোনো বিষয়ে ভাবতে শুরু করলে এক আঙুলে কপাল ঘষা এডিটের অভ্যাস। এবারও তাই করলো। কঠিন কাজ। ঠিক সেভাবে বুঝতে পারিনি এখনো, তবে তোমার ছেলে হলে যেরকম গুণবান হওয়ার কথা বলছিলে অনেকটা সেরকমই। এমন দৃষ্টিতে এডিটের দিকে তাকালেন লর্ড। খোঁচা খেয়েছেন যেন। সঙ্গে সঙ্গে বলে উঠল এডিট, না মানে বলতে চাইছি খুবই পরিশ্রমী, আত্মসচেতন, ধার্মিক ইত্যাদি সৎ গুণে গুণান্বিত। গতরাতে সবাই শুতে চলে যাওয়ার পর চুপি চুপি উঠে আসে ও। রাত তখন 2:30। শব্দ শুনে প্রথমটায় ভেবেছিলাম অসুস্থ হয়ে পড়েছে বুঝি কোনো ভীত। নিচে নেমে এসে দেখি
লর্ড বহর টানাটানি করছে। রুপার্ট আমায় দেখে বলল, ভুলে ওর বাইবেলটা ঢুকিয়ে ফেলেছে টিনের বাক্সে। কিন্তু রাত গভীর হয়ে যাওয়ায় কাউকে বিরক্ত না করে ওটার খোঁজ করছে নিজে। বিরাট মোটা বাইবেলটা চামড়া দিয়ে বাঁধাই করা। কৌতূহলী দৃষ্টিতে আমাকে চেয়ে থাকতে দেখে বলল, হরিণের চামড়া দিয়ে নিজে বাঁধাই করেছে ওটা। শুতে যাওয়ার আগে খানিকক্ষণ বাইবেল পড়া ওর অনেক বছরের অভ্যাস, আজও পড়বে। সেজন্য বের করেছে জিনিসটা। সাচ্চা ধার্মিক মন্তব্য করে শুতে চলে আসি আমি। ওকে আর বলিনি যে আমার বাইবেলটা খুঁজতে না বলায় কতটা কৃতজ্ঞ আমি। কবে যে কোথায় রেখেছি ওটা নিজেও বলতে পারবো না। হা হা করে হেসে উঠলেন লর্ড। সকৌতুককে মন্তব্য করলেন, আমার বদলে ওরই উচিত ছিল তাবিথাতে থাকে বিয়ে করা। জমতো ভালো জুটিটা। আশা করি মিলেও যাবে জুটি। বলতে বলতে জিভের লাগাম টানলেন তিনি। ভারী অদ্ভুত, তরুণ বয়সে তো এমন ছিল না রুপার্ট। বাইবেলের কল্যাণে হয়তো উন্নতি হয়েছে এতটা। সামনে খুব ভালো সময় অপেক্ষা করছে ওর জন্য। চাকরিতে রয়েছে উচ্চ শিখরে আরোহণের সুযোগ। কি মনে হতে দীর্ঘশ্বাস চাপলেন লর্ড। বক্তব্য শেষ হয়নি এখনো। বুঝতে পেরে সূচক মাথা নাড়ল এডিথ। মুখে কিছু বলল না। এই সাধু সৈনিকটি কি বিয়ে করেছে এডিথ? প্রশ্ন করলেন রেভান। না, করেনি। বাগদান হয়েছে কিনা জানো? খুব সম্ভবত না। দেখলেই বোঝা যায় যে বহু বছর কোনো মহিলার সঙ্গে কথা হয়নি ওর। ওকে খুব কি বলবো, নিষ্পাপ ধরিয়ে দিলেন লর্ড। কৌতুক খেলে গেল এডিটের চোখে। হয়তো তাই। জিজ্ঞেস করছো কেন এ কথা? দুটো কারণে। প্রথমত তোমার জন্য, আর দ্বিতীয়ত সৎ আর গুণবান হবে ও, এমনটাই আশা আমার। দাঁড়াও দাঁড়াও, আমার জন্য মানে? আমি যেন কেহই তোমার কাজিন, কিন্তু তার চেয়েও বেশি বন্ধু, বললেন লর্ড ধীর কণ্ঠে। বন্ধুত্ব কি তোমায় এই অধিকার দেয় যে আমি কাকে বিয়ে করব সেটাও বলে দেবে তুমি? উত্তরটা হলো হ্যাঁ। অনেক আগেই বুঝেছি আমাকে পুত্র সন্তান দেওয়ার ক্ষমতা নেই তাবিথার। ডাক্তারদেরও একই মত। সুতরাং নিশ্চিত থাকতে পারো আমার সম্পদ আর পিয়ারেজের উত্তরাধিকারী হতে চলেছে রুপার্ট। কাজেই আমি বিশ্বাস ও পছন্দ করি এমন একজনকে স্ত্রী হিসেবে ঘরে তুলবেও সেটাই প্রত্যাশা। যদিও ধর্মবিশ্বাসটা ওর অন্ধ বিশ্বাস কিনা জানা নেই আমার, তবে আশা করি যত্নশীল স্বামী হবে রুপার্ট। কিন্তু জর্জ, তাবিথার ব্যাপারে যদি ভুল হয় ডাক্তারদের অনুমান, তবুও চিন্তা নেই। স্বামী হিসেবে তো পাশেই থাকবে তোমার রুপার্ট। তা বটে, কিন্তু এমন আহামরি কিছু উপার্জন করে না ও যা দিয়ে বিলাসিতায় গা ভাসাতে পারবো আমি। তা হয়তো করে না, কিন্তু চিন্তার কিছু নেই ও নিয়ে। ব্যবস্থা যা করার আমিই করে দেব। তোমাদের বিয়ের দিনই 25,000 পাউন্ড আর আরও বেশি তুলে দেব নগদ তোমার পছন্দের একজন ট্রাস্টির হাতে। তারপরেই শান্তির ঘুম ঘুমাতে পারবো আমি। অনেক দয়া তোমার, কিন্তু রুপার্টের সঙ্গেই কেন বসতে হবে বিয়ের পিঁড়িতে? বললামই তো আমার ইচ্ছে সেটা। কেন, রুপার্টকে পছন্দ করো না তুমি? অনিশ্চিতভাবে কাজ ঝাঁকালো তরুণী। করি, কিন্তু ওর প্রেমে পড়িনি। জানি রাস্কেল ডিকের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি। না না, ওর হয়ে লড়াই শুরু করো না এখন আমার সঙ্গে। ওর সঙ্গে কথা বলবো আমি, সম্ভবত আজ ডিনারের পরপরই। লড়াই না করলেও রং লাগলো এডিথের গালে। খানিক তিক্ততার সঙ্গে বলল, তোমার মুখ থেকেই ওর সম্বন্ধে সবচেয়ে খারাপ মন্তব্য শুনলাম। যে লোক হেরেও বড়াই করে তাকে বিশ্বাস করবে না কখনো। ডিককে সাহায্য করি কেন জানো? কারণ আমাকে হাস্যরস যোগায় ও। সেজন্যই পার্লামেন্টে বসাবো ওকে। তখন খানিকটা কাজেও আসবে আমার। তবে একান্তই যদি বিয়ে করতে চাও ওকে, তোমাকে তো আটকাতে পারবো না, আটকাবো না। সেক্ষেত্রে পার্লামেন্টে স্থান পাবে না ও। সেই সঙ্গে তুমি হারাচ্ছ 25,000 পাউন্ড।
এ তো বড় কঠিন কথা জর্জ। তোমার প্রতি আমার আন্তরিকতা আর বন্ধুত্বের অধিকার থেকে বলছি এগুলো। সম্ভব হলে মূল্যহীন ওই বদমাস রাস্কেলকে বিয়ে করতে দেব না তোমায়। এ কেবল আমার জন্য নয়, বলছি তোমার নিজের স্বার্থেও। যদি প্রশ্ন করো কেন, তবে বলবো খুব পছন্দ করি তোমাকে। সেজন্য আমি জীবিত থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করো না, করো করো তুমি, চাই না সেটা। আমি কিন্তু এখনো বলিনি যে টিককেই বিয়ে করতে চাই আমি। মুখে বলনি বটে, কিন্তু ওরই কারণে অন্য কাউকে বিয়ে করছো না তুমি। ঘুরিয়ে ফিরে একই কথা দাঁড়াচ্ছে সেটা। উপরস্তু উপরন্তু এই সিদ্ধান্তের সঙ্গে তোমার ভবিষ্যতের প্রশ্ন জড়িত। এই বাস্তবতাও অগ্রাহ্য করো না। অভ্যাস মতো কপাল ঘষল এডিথ। তোমার বক্তব্য স্পষ্ট জর্জ, তবে একটা বিষয় তোমাকে ভাবতে হবে যে মত বা মজ্জাই হোক না কেন, আমার রুপার্টেরও কিন্তু ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে। এমনও তো হতে পারে জীবনে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে ও। বহু বছর তোর সঙ্গে দেখা সাক্ষাৎ বা যোগাযোগ হয়নি তোমার। ঠিক বলেছ, এক কাজ করো, আজই ডিনারে নিয়ে এসো ওকে এখানে। দেখা হবে, কথা হবে। বাকি সব দুদিন পরের জন্য তোলা থাক। বেশ, বলে উঠে দাঁড়ালো এডিথ। ব্যাংক অ্যাকাউন্টেন্স ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা তোমার কি জানতে চাইলেন লর্ড। হয়তো অ্যাকাউন্টটাই নেই এখন, গম্ভীর কণ্ঠে বলল তরুণী। স্মিথ হেসে ডয়ার থেকে চেক বই বের করলেন ডেভান। টাকার পরিমাণ লিখে এডিটের হাতে তুলে দিলেন চেকের একটা পাতা। হাসি মুখে বললেন, এ দিয়েই আপাতত বিদায়ী করতে পারবে পাওনাদারদের। নতুন কিছু ড্রেসও হয়ে যাবে হয়তো। চেকের অঙ্কটা দেখল এডিট। 250। আন্তরিক কণ্ঠে বলল, যে যাই বলুক তোমার সম্বন্ধে, পরোয়া করি না আমি। আমিও ভালোবাসি তোমাকে। আমাকে না, আমার টাকাকে, সহাস্যে বললেন লর্ড। না, তোমাকে। ছোট্ট একটা বিদায়ী চুমো খেয়ে রওনা হয়ে গেল এডিথ। গত 20 বছরে এই প্রথম আন্তরিকতার সঙ্গে মন থেকে কথাটা বলল কেউ আমাকে। আনমনে মাথা নাড়ছেন লর্ড। না, রুপার্টকেই বিয়ে করতে হবে ওর। এটাই ওর একমাত্র সুযোগ। ওরও রয়েছে রুপার্টের মতো জীবনে ভালো কিছু পাওয়ার অধিকার। 7। সারা সকাল ধরে বাক্স পেট্রা থেকে জিনিসপত্র বের করার কাজ করলো রুপার্ট। এডিথ ফিরতে ফিরতে বের করে ফেললো মিশর থেকে আনা ভারী পাথুরে স্টেল দুটো। আপাতত ওগুলোর একটার জায়গা হয়েছে বুক সেলফে, আর একটা স্থান পেয়েছে পিয়ানোর উপর। মাকে ও দুটো দেখিয়ে খুশি খুশি কণ্ঠে বলল, কেমন দেখাচ্ছে আম্মু? ভালো, সন্দিহান মহিলা। তবে ভীষণ ভারী আর পুরানো জিনিসগুলো। সে তো বটেই। 3000 আর 4000 বছরের পুরানো এগুলো। এসেছে কিং খুয়েন আতেন এর গড়া শহর তেল আন আমারনা থেকে। এক রাজকন্যার কবরের ফলক ছিল স্টেল দুটো। ছবিটায় দেখো, রাজকন্যার বাড়ানো হাতে এসে পড়েছে সূর্য রশ্মি। ওদের দেবতা আমন রা আর আশীর্বাদ ঝরে পড়ছে ওর উপর। তারই প্রতীকী রূপ এটা। তোমার ভালো লাগলে পুরোটা শোনাতে পারি অনুবাদ করে। ঠিক ওই মুহূর্তে দুটো ঘটনা ঘটল একসঙ্গে। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো এডিথ। অন্যদিকে সশব্দে ফাটল ধরল স্টেল রাখা বুক সেলফটায়। ব্যাপারটা নজর এড়ালো না এডিটের। মৃদু কণ্ঠে মন্তব্য করলো, তোমার জায়গায় আমি হলে এখনই নামিয়ে রাখতাম ওটা। বলতে যা দেরি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেলফটা। মাটিতে আছড়ে পড়লে ভেঙে যাবে, এই ভয়ে তড়িৎ লাফিয়ে সামনে বাড়ল রুপার্ট। এমনভাবে সামলালো পাথরটা যেন কোনো ওজনই নেই ওটার। জিনিসটা হাতে নিয়ে মন্তব্য করল, ঈশ্বরকে ধন্যবাদ, কোনো ক্ষতি হয়নি স্টেলটার। বিদ্রুপের হাসি হেসে পাল্টা মন্তব্য করল এডিথ, তা বটে, কিন্তু সেলফটা তো গেছে। স্টেলটাকে ওসাইরিসের মূর্তির পাশে মাটিতে রাখল রুপার্ট।
তারপর ব্রোঞ্জ মূর্তিটা কাঁধে তুলে নিয়ে চলে গেল নিচে। কি মনে হয় কবর ফলক দুটো নিচে নিয়ে যেতে রাজি হবে ও? রুপার্টের মাকে জিজ্ঞেস করলো এডিথ। মনে হয় না, বেশি চাপাচাপি করলে বড়জোর নিয়ে যাবে ডাইনিং রুমে। আটকে উঠল এডিথ। না না, তার চেয়ে এখানেই ভালো। খাওয়ার সময় চোখের সামনে কোনো কবর ফলক থাকলে খাবার নামবে না গলা দিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ, সঙ্গে করে মমি নিয়ে আসেনি ও। একটা নাকি এনেছিল, কিন্তু জাহাজের ওরা সব ভাড়া দাবি জাহাজের কিন্তু কিন্তু জাহাজের ওরা সব ভাড়া দাবি করায় রেখে আসতে বাধ্য হয়েছে ওটা। ও যিশু, মাতা মেরি, অশেষ কৃপা তোমাদের। কিন্তু লাঞ্চে বসে তখন আবিষ্কার করলো এডিথ ওসাইরিসের মূর্তিটা জায়গা পেয়েছে কাবার্ডে কাপ প্লেটের সঙ্গে। কৃতজ্ঞবোধটা হুড়মুড় করে কমে গেল ওর। তবে রুপার যেহেতু এতেই খুশি, তাই আর কোনো মন্তব্য করল না। ওরা লাঞ্চে থাকতেই রুপার্টের জন্য হাতে লেখা একটা নোট নিয়ে এলো ফুটম্যান। লেখাটার দিকে তাকিয়েই কপাল কুঁচকে গেল রুপার্টের। এই হস্তাক্ষর চিনতে ভুল হওয়ার কোনো অবকাশ নেই। লর্ড ডেভানের হাতের লেখা এটা। কার চিঠি জানতে চাইলেন মিসেস উলারস। লর্ড ডেভান রাতে ডিনার করতে যেতে বলেছেন আমাকে, কিন্তু প্রথম রাতেই তোমায় ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না আমি। মানা করে দিচ্ছি ওকে। দাঁড়াও দাঁড়াও, আগে বুঝতে দাও একটু। চিঠিটা পড়ে শোনাও তো এডিথ। পড়তে শুরু করলো মেয়েটা। প্রিয় রুপার্ট, স্বাগতম ও অভিনন্দন। যুদ্ধে তোমার অবদান আর অর্জন দুটোর কথাই শুনেছি আমি। চারদিকে শুনছি তোমার স্তুতি কীর্তন। সত্যি বলতে প্রশংসা বাক্যগুলো গর্বিত করে তুলছে আমাদের। সামনাসামনি কথা বলতে চাই ও নিয়ে। আমার এখানেই করো না আজকের ডিনারটা। এডিথকে নিয়ে চলে এসো 8টায়। আরেকটা ব্যাপার, ক্লাবে সমর মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সাউথ উইকের সঙ্গে কথা হয়েছে আমার। প্রসঙ্গক্রমে অফিসে তোমার আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিলের আগে ব্যক্তিগতভাবে কথা বলতে চায় তোমার সঙ্গে। ধরেই নিচ্ছি এখনও রিপোর্ট করে ফেলনি, কিংবা অন্য কোথাও যাবে বলে কথা দাওনি কাউকে। সেজন্য ওকেও নিমন্ত্রণ করেছি ডিনারে। চলে এসো সময় মতো। ইতি তোমার গুণমুগ্ধ ডেভান। অবশ্যই যাওয়া উচিত তোমার। চিঠির বক্তব্য শুনে মন্তব্য করলেন মিসেস উলারস। কিন্তু মা, ডিনার বা পার্টি এসব মোটেও ভালো লাগে না আমার, আপত্তি জানালো রুপার্ট। আজ হোক বা কাল দেখা তো করতেই হবে ওদের সঙ্গে। তাছাড়া এডিথেরও তো খারাপ লাগবে না গেলে। সায় দিয়ে বলল এডিথ। এই আন্ডার সেক্রেটারিটা নাকি দারুণ একখান চরিত্র। লোকটার সঙ্গে পরিচিত হতে চায় ও। অজ্ঞত মৌখিক বার্তাসহ ফুটম্যানকে পাঠিয়ে দিল রুপার্ট। কিন্তু তারপর থেকেই মুখটা ওর হয়ে উঠল কাবার্ডে রাখা ওসাইরিসের মূর্তির মতো গম্ভীর। সময়ের প্রলেপে অতীতের ক্ষত অনেকটাই শুকিয়ে গেছে রুপার্টের। তারপরও লর্ড ডেভানের বাড়ি যাওয়া, ডিনার পার্টিতে অংশ নেয়া আতঙ্কেরই নামান্তর ওর কাছে। অথচ অনুষ্ঠানের মধ্যমণি ওই। সামনে কি মহা দুর্যোগ আসছে, সেই দুশ্চিন্তায় যাচ্ছে তাই রুপার্টের মনের অবস্থা। বারে 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 শুকিয়ে আসছে গলাটা। আফসোস লাগছে। এখন যদি মিশরের মরুতে থাকতে পারতো। আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি নেই ওখানে। লর্ড আর লেডিদের বদলে বাকিতা কিংবা বদমাস শেখ ইব্রাহিমও যদি সামনে থাকতো, সেটাও ওর জন্য বেশি স্বস্তিদায়ক হতো।